তো এখন আসো, এখন সবার আগে আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, লাস্ট ক্লাসে আমরা ত্বরণ পড়ছিলাম, রাইট? ত্বরণ, বৃত্তাকার গতিতে ত্বরণ কয় ধরনের? 2 ধরনের। কি কি ত্বরণ? 2 ধরনের। কি কি? একটা হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণ, আর একটা কি ত্বরণ? একটা হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, সো কেন্দ্রমুখী ত্বরণ এসি। আর আরেকটা কি ধরনের ত্বরণ ছিল? স্পর্শীয় ত্বরণ। সো স্পর্শীয় ত্বরণ, এই বরাবর স্পর্শীয় ত্বরণ। সো আরেকটা ত্বরণ হচ্ছে আমাদের স্পর্শীয় ত্বরণ। ওকে, সো এটি এখন এখন হচ্ছে এই দুইটা ত্বরণ কাজ করতেছে একই বস্তুর উপরে। এখন যদি শুধু বৃত্তাকার গতির ক্ষেত্রে, বৃত্তাকার গতি, তাহলে বৃত্তাকার গতিতে, বৃত্তাকার গতি কখন হবে? যখন ত্বরণ দুটো পরস্পরের সাথে লম্ব আকারে থাকবে। তার মানে এই যে তাদের মধ্যবর্তী কোণ, তাদের এই মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। তখন ওই গতিতে স্পর্শীয় ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলেই তখন আমরা কি করব? আমরা হচ্ছে বুঝে নিব, বা মানে আমরা বুঝবো যে এই গতিটা বৃত্তাকার গতি। ঠিক আছে, এটা বৃত্তাকার গতি হওয়ার মানে মেইন শর্ত, বা অটোমেটিক এই জিনিসটা খাটবে। ওকে, সো এখন আসি যে সুষম বৃত্তাকার গতি হইলে মানে এসি থাকবে কেন্দ্র বরাবর, নট ইজ ইকুয়াল টু 0, এটি নট ইজ ইকুয়াল টু 0। ওকে, তাইলে এরপরে আমরা দেখব যে সুষম বৃত্তাকার গতি, সুষম বৃত্তাকার গতি, সুষম বৃত্তাকার গতি। সো সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে এসি নট ইজ ইকুয়াল টু 0 বাট এটি ইজ ইকুয়াল টু 0। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে সুষম বৃত্তাকার গতিতে স্পর্শীয় ত্বরণ থাকবে না, সুষম বৃত্তাকার গতিতে নো স্পর্শীয় ত্বরণ। ওকে, সো ওমেগা তখন কি আসবে? ওমেগা কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন এখন আসো যে আমরা এই স্পর্শীয় ত্বরণ বা হচ্ছে এই কেন্দ্রমুখী ত্বরণের ভ্যালুটা কি সেটা আমরা দেখি। সো স্পর্শীয় ত্বরণের ক্ষেত্রে, স্পর্শীয় ত্বরণ সেটা আমরা কি জানতাম? আর আলফা। ঠিক আছে, স্পর্শীয় ত্বরণ এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা আমাদের ব্যাসার্ধ আর, তাইলে আর আলফা। এখন এই আর আলফা কি? ডি ওমেগা ওভার ডিটি, তাই না? ডি ওমেগা ওভার ডিটি। ওকে, ডি ওমেগা ওভার ডিটি। আবার এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, আর ওমেগা। তাহলে এবার বলো তো, এইখান থেকে আমরা ভিটি আকারে লিখতে পারি। তার মানে স্পর্শীয় বেগকে আমি যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাইলে স্পর্শীয় ত্বরণ পাবো, সোজা হিসাব। ঠিক একইভাবে এবার এটার একটা ডিরেকশনটা দেখে নে। এটার ডিরেকশন হচ্ছে এটি। দেখো এটি, এটা বারবার কি স্পর্শক বরাবর, এই ডিরেকশনে এটি, 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 এই ডিরেকশনে এটি। আমরা কি বুঝতে পারতেছি এটির ডিরেকশনটা কিসের সাথে সাথে চেঞ্জ হইতেছে? থিটার সাথে সাথে চেঞ্জ হইতেছে। তার মানে থিটা কোণের সাপেক্ষে তার যে পরিবর্তন। সো এটি হচ্ছে, এটি এটা হলো আর আলফা থিটা ক্যাপ। ঠিক আছে, এইটা হচ্ছে আর আলফা থিটা ক্যাপ। ওকে, এখন আসো, এখন এই জিনিসটা এটি গেল। এখন এ আর বা এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ওভার আর। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন যে এই জায়গায় ভিটা কি? ভিটা কি এখানে? ভিটা হচ্ছে এখানে ভি ট্যানজেনশিয়াল, বা ভি কি? ভি ট্যানজেনশিয়াল মানে কি? স্পর্শীয় বেগ, স্পর্শীয় বেগ এখানে। তাহলে এই জায়গায় আসতেছে কি? স্পর্শীয় বেগ যদি হয় ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, সো আর ওমেগা হোল স্কোয়ার ওভার আর ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর।
সো এ টি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর মাইনাস আর ক্যাপ। তাহলে এসিকে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার আর আর ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে আমরা লিখে থাকি। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া। আমরা এই জিনিসটা জানি অলরেডি। এখন বলের হিসাবে আসো। বলের হিসাবে কাহিনী কেমন, বলের হিসাবে জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে তো আমরা কেন্দ্রমুখী বল দেখাই নাই। সো কেন্দ্রমুখী বলের হিসাব আসবে এরকম। এই হচ্ছে কেন্দ্রমুখী বল, এই হইল কেন্দ্রমুখী বল, এই হচ্ছে 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 কেন্দ্রমুখী বল। ঠিক আছে, সো এই হচ্ছে কেন্দ্রমুখী বলের ডিরেকশন। তো এসি এসি এটার দেখানোর প্রয়োজন নাই, তোমরা এই জিনিসটা বুঝতেছো এখানে। আর এই জায়গায় আমি যদি ডিরেকশনটা আরেকটু দেখাই, এই বরাবর আর ভেক্টর, এই বরাবর আর ক্যাপ, আর এই বরাবর থিটা ক্যাপ। ওকে, তো এবার তাহলে ডিরেকশনটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে যে আর ক্যাপ এবং থিটা ক্যাপের ডিরেকশন 90 ডিগ্রিতে আছে। কিন্তু এখন একটা বস্তু ধরো, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, ধরো এই বস্তুটা এদিকে আছে। ওকে, সো আমরা ধরো এর উপর অনেকগুলো বল প্রয়োগ হইতেছে। তো কনসিডার করি যে ধরো এই দিকে বল প্রয়োগ হইলো একটা, এই দিকে বল প্রয়োগ হইতেছে আরেকটা, এই দিকে বল প্রয়োগ হইতেছে, এই দিকে বল প্রয়োগ হইতেছে। ঠিক আছে, তাহলে এই দিকে টোটাল বলের সংখ্যা F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর, F4 ভেক্টর। ওকে, সো এতগুলা বল হইতেছে। ওকে, তো আমাদের এই বৃত্তাকার পথে এই বলগুলা হিসাব করার জন্য সবার আগে আমাকে দুইটা অক্ষ বিবেচনা করতে হবে। সো যেহেতু বৃত্তাকার গতি, সো বৃত্তাকার গতিতে আমাকে সবার আগে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে যে অক্ষ বিবেচনা করতে হবে। কোথায় কোথায় অক্ষ বিবেচনা করতে হবে? এক নাম্বার হচ্ছে ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর, আরেকটা কি বরাবর? আরেকটা হচ্ছে স্পর্শ বরাবর, স্পর্শ বরাবর। ওকে, পরস্পর 90 ডিগ্রিতে। তাইলে এবার তুমি দেখো এই জায়গায় যে এই বরাবর আমার একটা অক্ষ, আর এই বরাবর হচ্ছে আরেকটা অক্ষ, এই বরাবর আরেকটা অক্ষ। ওকে, সো এই হইল আমার অক্ষের হিসাব। ঠিক আছে, এখন তোমরা এদিকে একটু খেয়াল রাখো। এই বরাবর হচ্ছে আমার রেডিয়াস ভেক্টরের ডিরেকশন, আর এই বরাবর কি থিটা এর ডিরেকশন। একইভাবে আমরা যদি ত্বরণ দেখাই তাহলে এই বরাবর হইল, মানে এই বরাবর হইল আমার, কোন কালার ইউজ করবো, এটাও ইউজ করেছি এই যে। সো এই বরাবর হলো এসি, আর এই বরাবর হইল এটি। ঠিক আছে, তাহলে অক্ষটা আমাকে এমনভাবে বিবেচনা করতে হবে যে স্পর্শীয় ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণ পরস্পর 90 ডিগ্রিতে আছে। এখন আমরা সবগুলা বলের সমষ্টিকে এই দুই অক্ষ বরাবর ভাগ করব। তাইলে আমাদের নেট ফোর্স F net is equal to F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর প্লাস F4 ভেক্টর। এখন এই যে সবগুলা ভেক্টরকে আমরা দুইটা অক্ষে ভাগ করব। তাইলে F নেটকে আমার যদি দুইটা অক্ষে ভাগ করতে হয়, একটা হইলো আর ক্যাপ বরাবর, আর একটা হইলো থিটা ক্যাপ বরাবর, আর কিছুই না।
তাইলে এই যে টোটাল যতগুলা ফোর্স আছে, তাহলে এই সবগুলা ফোর্স ধরো এফ নেট ইজ ইকুয়াল টু এফ আর বরাবর ধর আর ক্যাপ প্লাস এফ থিটা থিটা ক্যাপ। সো মূলত এই হচ্ছে আমার ফোর্স। ওকে, তাহলে এখন দেখো একটা জিনিস এখানে, এটা বোঝার ট্রাই করি। সবগুলা বলের কেন্দ্র বরাবর একটা উপাংশ, আর সবগুলা বলের কি বরাবর একটা উপাংশ? স্পর্শ বরাবর। তাহলে আর বরাবর একটা, আর এটা হলো ধরো ট্যানজেনশিয়াল টি বরাবর। ওকে, স্পর্শ বরাবর। তাহলে এটা হচ্ছে কেন্দ্র বরাবর, আর এটা হলো স্পর্শ বরাবর। ঠিক আছে, তাহলে এবার বলো কেন্দ্রমুখী বল কি? কেন্দ্রমুখী বল হচ্ছে যতগুলা বল এখানে কাজ করতেছে, একটা বৃত্তাকার গতিতে যতগুলা বল কাজ করতেছে সবগুলো বলের লব্ধির কেন্দ্র বরাবর উপাংশ, সেটাকে আমরা কি বলি? কেন্দ্রমুখী বল বলি।